সকলকে এবি সুপার ক্লাসে স্বাগতম। আজ আবার বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে ক্লাস ফার্স্ট সেমিস্টারে তোমাদের মেজর পেপারের তোমাদের জৈন দর্শন, সেই জৈন দর্শন থেকে তোমাদের বেশ কিছু ছোট প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তবে এটা তোমরা মেজরের জন্য এবং মাইনরের জন্য উভয় ক্ষেত্রে তোমরা কিন্তু এই সাজেশন তোমরা দেখতে পারো। এটা বাঁকুড়া ইউনিভার্সিটির তোমাদের যে সমস্ত কলেজগুলো আছে সমস্ত কলেজগুলি কিন্তু তোমরা ফার্স্ট সেমিস্টার ফিলোসফি মেজরের ক্ষেত্রে তোমরা এই সমস্ত কোশ্চেন দেখতে পারো। আজ আমরা জৈন দর্শন থেকে ছোট্ট কোশ্চেন কয়েকটি আলোচনা করব, প্রায় 30টি মতো। সেগুলো কিন্তু সাজেশন হিসেবে তোমরা নিতে পারো। তোমার 2024-এ যে পরীক্ষাটা দেবে সেই জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে চলো তোমাদের জৈন দর্শন থেকে তোমাদের কোন কোন কোশ্চেনগুলো দেখতে হচ্ছে সেই কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। তার আগে বলে রাখি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও। তাহলে চলো এখান থেকে তোমাদের কোন কোন কোশ্চেনগুলো দেখতে হচ্ছে সেগুলো দেখে নিও একটু। তাহলে তোমাদের ফার্স্ট কোশ্চেন জৈন দর্শন থেকে তোমার যেটা দেখতে হচ্ছে সেটা হলো, সাধ্যবাদের সমর্থক কারা? জৈন দার্শনিকগণ সাধ্যবাদের সমর্থক। সাধ্যবাদ জৈনদের যৌক্তিক মতবাদ। এই মতবাদ অনুসারে সাধারণত জীবের জগৎ সম্বন্ধীয় আংশিক ও আপেক্ষিক সত্য মনকে যৌক্তিকভাবে প্রকাশ করতে হলে প্রতিটি অবধারণের সঙ্গে সৎ শব্দটি ব্যবহার করতে হয়। অর্থাৎ জৈনদের জ্ঞান সম্পর্কীয় মতবাদ হল সাধবাদ, আর শখের আগে অর্থাৎ সৎ শব্দের বা সাদের আগে কিন্তু নয় যুক্ত করা হয়। নেক্সট কোশ্চেন তোমাদের যেটা দেখতে হচ্ছে সেটা হলো, জৈন স্বীকৃত ত্রিরত্নগুলি কী কী? এখানে জৈন স্বীকৃত ত্রিরত্নগুলি কী কী? আবার তোমাদের এমনভাবে কোশ্চেন আসতে পারে যে ত্রিরত্ন বলতে কী বোঝো বা ত্রিরত্ন কয়টি আছে কী কী? তো জৈন স্বীকৃত ত্রিরত্নগুলি হলো সমক দর্শন, সমক চরিত্র এবং সমক জ্ঞান। নেক্সট, তীর্থাঙ্কর শব্দের অর্থ কী? জৈন দর্শনে তীর্থাঙ্কর বলতে সাধারণত সিদ্ধ পুরুষদেরকে বোঝানো হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, জিন বলতে কী বোঝো? জিন শব্দের অর্থ হলো জয় করা। যে সকল তীর্থাঙ্কর অর্থাৎ যে সকল দীঘাঙ্কর নিজের প্রচেষ্টায়, যে সমস্ত তীর্থাঙ্কররা নিজের প্রচেষ্টায় রেড ও দ্রোসাদি জয় করে সর্বজ্ঞ পূর্বমুক্ত হয়েছেন তাদেরকে একত্রে বলা হয় জিন। নেক্সট, সৎ বলতে জৈন দার্শনিক কী বুঝিয়েছেন? জৈন মতে সৎ শব্দের অর্থ হল কোনোভাবে বা কোনো প্রকার। এই সৎ শব্দটি অনেকে আন্তঃদ্যোতক, কেন আমাদের আপেক্ষিক সত্যতাকে প্রকাশ করে, তাই সৎ শব্দটি ব্যবহার করা হয়েছে। নেক্সট কোশ্চেন তোমাদের খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যেটা হলো আগের বছর তোমাদের ফার্স্ট সেমিস্টার এসেছিল, নয় বলতে কী বোঝো? জৈন দর্শনে আপেক্ষিক জ্ঞান প্রকাশক অবধারণকেই বলা হয় নয়। এই নয়টি সাধারণত সাতবার জমা যে জানলে সৎ শব্দটি সতের আগে বোঝানো হয়ে থাকে বসে। নেক্সট, অনেকান্তবাদ বলতে কী বোঝো? অনেক একান্ত বদল হলো জগৎ ও জীবন সম্পর্কেও জৈন পরাতাত্ত্বিক মতবাদ। এই মতবাদ অনুসারে জ্ঞেয় বস্তু মাত্রই অনন্ত ধর্ম বিশিষ্ট এবং অনেক বহু ধর্ম বিশিষ্টতাই হলেও বস্তুর স্বরূপ ও তাই বস্তুর স্বরূপ সম্পর্কেও প্রতিটি বিকল্প ব্যাখ্যার যোগ্য। নেক্সট কোশ্চেন, একান্তবাদ বলতে কী বোঝো? একান্তবাদ ঠিক অনেকান্তবাদের বিপরীত। যে একান্ত ধর্ম বিশিষ্ট তাই হলো বস্তুর স্বরূপ, তাই জগৎকে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করলে তা যথার্থ হয় না, কারণ এই বিষয়ে বিকল্প ব্যাখ্যাযোগ্য গ্রহণযোগ্য নয়। জৈন দর্শনে প্রতিষ্ঠাতা কি? জৈন দর্শনের প্রতিষ্ঠাতা হলো মহাবীর বা বর্ধমানের নাম উল্লেখ করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, জৈন মতে জীব ও অজীব কয় প্রকার ও কী কী? জৈন মতে জীব দুই প্রকার, মুক্ত জীব আর জড়জীব। আর অজীব সাধারণত তিন প্রকার, ধর্ম, অধর্ম, আকাশ। এখানে 4 প্রকার লেখা আছে, তোমরা 3 প্রকারই লিখবে। পঞ্চ মহাব্রত কাকে বলে? জৈন ধর্মের পঞ্চ মহাব্রত বলতে বোঝায় এই 5টি মূলনীতিতে। অর্থাৎ এই 5টি মূলনীতি হলো অহিংসা, সত্য, আস্তেয়, ব্রহ্মচর্য আর অপরিগ্রহ। অর্থাৎ অহিংসা, সত্য, আস্তেয়, ব্রহ্মচর্য আর অপরিগ্রহ, এই 5টি নীতি যে সম্পূর্ণভাবে পালন করতে পারবে সে একমাত্র পঞ্চ মহাব্রত কিন্তু পালন করতে পারবে। এইগুলোকে একত্রে, এই যে 5টি মূলনীতি বললাম, সেই 5টি মূলনীতিকে একত্রে বলা হয় পঞ্চ মহাব্রত।
নেক্সট কোশ্চেন, জৈন শব্দটি কোন শব্দ থেকে উৎপন্ন হয়েছে? জৈন শব্দটি সাধারণত জিন শব্দ থেকে উৎপন্ন হয়েছে, অর্থাৎ জিন বলতে প্রধানত দেবতাই হলো জিন বা ঈশ্বরবাদী। নেক্সট কোশ্চেন, জিন কাদের এবং কেন বলা হয়েছে? যিনি জিতেন্দ্র, অর্থাৎ যিনি ষড়রিপু জয় করেছেন। আমরা ষড়রিপু বলতে আমরা জানি যে যিনি ষড়রিপু জয় করেছেন তাদেরকে একত্রে জিন বলা হয়। অর্থাৎ এই জিন কারা না, এই জিনেই হলেন কিন্তু তীর্থাঙ্কররা। একটু আগে আমরা কোশ্চেনটা পেয়েছিলাম যে তীর্থাঙ্কর শব্দের অর্থ কি। এটাকে এখানে আমি আরো ভালো করে বলে দিচ্ছি। তীর্থাঙ্কর শব্দের অর্থ হলো যিনি মোক্ষ লাভে নতুন পথ নির্দেশ করেছেন। অর্থাৎ আমরা মোক্ষ লাভ করব, সকলে মোক্ষ লাভের জন্য আমরা পরামর্শ দেয় বিভিন্ন দর্শন। তো ঠিক এই মোক্ষ লাভের জন্য যিনি পথ দেখাচ্ছেন তাকেই কিন্তু এখানে জিন বলা হয়েছে, সরি এখানে তাদেরকে কিন্তু তীর্থাঙ্কর বলছে। নেক্সট, তীর্থাঙ্কর কাদের বলা হয়? তাদের দেওয়া হচ্ছে তীর্থাঙ্কর কাদের বলা হয়। আমরা জৈন দর্শনে জানি যে মহাবীর এবং তার পূর্ববর্তী আরো 23 জন ধর্মগুরু আছেন, তাদেরকে একত্রে আমরা কিন্তু তীর্থাঙ্কর বলে থাকি। একটু আগেই আমরা উপরে জানলাম যে তীর্থাঙ্কর শব্দের অর্থই হলো যিনি মোক্ষ লাভের আমাদের পথ দেখাচ্ছেন। অ্যাকচুয়ালি আমাদের পথ দেখাচ্ছেন যে কোথায় মোক্ষ লাভ হবে বা মোক্ষ লাভ আমরা কেমনভাবে জয় করতে পারবো, মোক্ষ লাভ করতে পারবো। তো যারা পথ দেখাচ্ছেন বা যারা পথ দেখিয়েছেন তাদেরকে একত্রে তীর্থাঙ্কর বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, জৈনরা কয়টি সম্পদে বিভক্ত কি কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। জৈনরা সাধারণত দুটি ধর্ম রয়েছে, অর্থাৎ জৈনদের দুই ভাগে ভাগ করতে পারে আমরা। কি কি? এক হলো দিগম্বর, সরি দুটি ধর্ম বললাম আমি, দুটি ধর্ম নয়, একটি ধর্ম জৈন ধর্ম। তো জৈন ধর্ম কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়, একটি হলো দিগম্বর সম্প্রদায় আর একটি হলো কিন্তু শ্বেতাম্বর সম্প্রদায়। আচ্ছা, তাহলে এই দিগম্বর বলতে কি বোঝো আর শ্বেতাম্বর বলতে কি বোঝো তার আগে আমি তার পরেই কিন্তু কোশ্চেন আমরা জানবো। তার আগে বলছি দিগম্বর কারা বলা হয় না, সাধারণত শর্টে মনে রাখবে যারা শ্বেত বস্তু ত্যাগ করেন, অর্থাৎ পোশাক আশাক ত্যাগ করেন। আর শ্বেতাম্বর কারা না, যারা এই আমাদের পোশাক আশাক শ্বেত বস্ত্র কিন্তু পরিহার করেন। পরিহার মানে হলো যিনি পোশাক আশাক গ্রহণ করেন। নেক্সট কোশ্চেন, ওপরে আমরা জানলাম যে শ্বেতাম্বর বলতে কি বোঝো আর দিগম্বর বলতে কি বোঝো। আচ্ছা চলো, শ্বেতাম্বর বলতে কি বোঝো দেখা যাক। জৈন দর্শনের যে সম্প্রদায় নরমপন্থী বা উদারপন্থী নামে পরিচিত তাদেরকে একত্রে শ্বেতাম্বর সম্প্রদায় বলা হয়। তোমরা যদি এটুকু লিখো তাও নাম্বার পাবে। আবার যদি এটা সম্পূর্ণ পূর্ণ বাক্যে লিখতে চাও তো এটা লিখে রাখবে যে এরা শ্বেতবস্তু পরিধান করেন, অর্থাৎ গ্রহণ করেন, এদের শ্বেতাম্বর বলা হয়। তাছাড়া শ্বেতাম্বররা মনে করেন যে গৃহী, সন্ন্যাসী, নারী, পুরুষ সকলকে মোক্ষ লাভের সমর্থক। অর্থাৎ যিনি সন্ন্যাসী, সেই বাইরে বাইরে ঘুরে বেড়াবে সেই একমাত্র মোক্ষ লাভ করতে পারবে এমনটা নয়। আমরা এখানে তিনি বলছেন শ্বেতাম্বররা যে সন্ন্যাসী, নারী, পুরুষ সকলেই কিন্তু মোক্ষ লাভের সমর্থক। নেক্সট কোশ্চেন, দিগম্বর বলতে কি বোঝো? জৈন দর্শনে যে সম্প্রদায়ের চরমপন্থী, অর্থাৎ যারা চরমপন্থী, অর্থাৎ শতত্যাগী বস্তু ত্যাগী, ভিক্ষাপত্র ত্যাগ করেছেন, এই সমস্ত সম্প্রদায়কে একত্রে বলা হয় কি দিগম্বর সম্প্রদায়। অর্থাৎ যারা সমস্ত কিছু ত্যাগ করেছেন, পোশাক আশাক পরবেন না, ভিক্ষা করবেন না, হ্যাঁ এই শ্বেত বস্তু পরিধার করছে, এই সমস্ত জিনিসগুলোকে বস্ত্রগুলোকে ত্যাগ করছে, এই জিনিসগুলোকে একত্রে বলা হয় যে এই যে সম্প্রদায়গুলি এই জিনিসগুলোকে তিনি রাখবেন, সমস্ত কিছু ত্যাগ করবেন, তাদেরকে একত্রে দিগম্বর বলা হয়। এটুকু মনে রাখবেন, শ্বেতাম্বররা সমস্ত কিছুকে গ্রহণ করছে আর দিগম্বররা সমস্ত কিছুকে ত্যাগ করছে। নেক্সট কোশ্চেন, জৈন মতে প্রত্যক্ষ প্রমাণ কাকে বলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটি। জৈন মতে প্রত্যক্ষ প্রমাণ কাকে বলা হয়? আচ্ছা, ইন্দ্রিয়ের সাথে কোনো বিষয়ের বিশদ সংযোগের ফলে যে জ্ঞান লাভ করা হয় তাকেই বলা হয় প্রত্যক্ষ। আমরা ইন্দ্রিয় বলতে আমরা কম বেশ সকলে জানি যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় রয়েছে। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই চারটি এর পঞ্চ ইন্দ্রিয় বললাম। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে আমরা একাধিক সমস্ত কিছু জ্ঞান অর্জন করে থাকি। তার মধ্যে এখানে বলেছি প্রমাণ কাকে বলা হয়। এই প্রমাণ বা প্রত্যক্ষ, এই প্রত্যক্ষ একমাত্র কিন্তু চক্ষু ইন্দ্রিয়ের সাহায্যে কিন্তু সম্পূর্ণ সঠিক জ্ঞান আমরা পেয়ে থাকি। তো সেটাই বলছে যে ইন্দ্রিয়ের সাথে কোনো বিষয়ের বিশদ সংযোগের ফলে আমরা ইন্দ্রিয় বলতে আমরা জানি যে পঞ্চ ইন্দ্রিয় বললাম, সেই পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে যখন কোনো বিষয়ের সংযোগ হবে তখন যে জ্ঞান লাভটা আমরা করলাম তাকেই বলছি এখানে আমরা প্রত্যক্ষ। অর্থাৎ আমরা চোখের দ্বারা যদি কোনো টেবিলের ওপর কোনো একটি
ফুলদানি নামানো থাকে, তো সেই বা জলের বোতল নামানো থাকে, তার সঙ্গে আমাদের চোখের যে সংযোগটা ঘটলো, যে ফুলদানির ওপরে ফুলদানির কালারটা, আমরা গুণ বলতে কোনটাকে বুঝি? কালারটাকে বুঝি। বা আমরা একটা জলের বোতলে কালার বলতে জলের বোতলে আমাদের কোনটা সবচেয়ে প্রথমে চোখের মধ্যে ভাসবে, সেটা হলো কিন্তু গুণটা, অর্থাৎ কালারটা। তো এটা যেমন চোখের সঙ্গে অর্থাৎ আমাদের ইন্দ্রিয়ের সঙ্গে যে আমাদের বস্তু, অর্থাৎ আমাদের যে বাহু বস্তু বা আমাদের যে জলের বোতল, তার সঙ্গে যে সংযোগ ঘটলো তাকেই বলছি এখানে আমরা প্রত্যক্ষ। আর প্রত্যক্ষ অন্য কোনো জ্ঞানে নির্ভর করে না। অন্য কোনো জ্ঞান, অর্থাৎ আমরা আজ যে বললাম যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে বাকিগুলো বললাম, সে দ্বারা কিন্তু সম্পূর্ণ প্রত্যক্ষ জ্ঞান হয় না। ওকে? প্রত্যক্ষ সর্বদাই বিষয়ের গুণাবলী প্রকাশ করে, অর্থাৎ সম্পূর্ণ সঠিক জ্ঞান দেয়। নেক্সট কোয়েশ্চেন, প্রত্যাবিকা কাকে বলা হয়? বর্তমানে বিশ্ব বস্তুকে পূর্বতৃষ্ট বস্তুরূপে চিনতে পারাই হলো প্রত্যাবিকা। অর্থাৎ যে ব্যক্তিকে একবার দেখে মনে হয় যে তাকে আগেও দেখেছি, তাকেই বলা হয় প্রত্যাবিকা। এমনটা আমাদের অনেকের কম বেশি হয়ে থাকে যে আমরা যখন কোনো একজনকে ১০ বছর আগে দেখেছি, আবার যখন তোমরা ধরো বাজার যাচ্ছ বা রাস্তাঘাটে যখন আবার তাকে কখনো পেরোতে দেখলে, তখন তোমাদের সেই আগের ১০ বছর আগের যে মানুষটাকে দেখেছিলে, সেই সময় যে ঘটনাগুলো ঘটেছে, সেই সমস্ত ঘটনাগুলি ১০ বছর পর যখন সেই ব্যক্তিকে দেখবে, তখন সেই সমস্ত কথাগুলো মনে পড়ে যায় হঠাৎ। এটাকে বলা হয় প্রত্যাবিকা। যে তাকে দেখে মনে হবে যে আমি একে দেখেছি আগে, বা ১০ বছর আগেও দেখেছি, আমি আজকে তাকে দেখলাম, বা ১৫ বছর আগে দেখেছি, আজ আমি তাকে দেখলাম। তো তার সম্বন্ধে সেই জ্ঞানটা যখন আমাদের মাইন্ডের মধ্যে থাকবে, সেটাকেই জাস্ট বলবো আমরা প্রত্যাবিকা। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন দিচ্ছি। দেখো, একটু আগেই আমরা আলোচনা করলাম যে একান্তবাদ বলতে কি বোঝো, আর অনেকান্তবাদ বলতে কি বোঝো। এর আগে আমি আলোচনা করে দিয়েছি। সেই কোয়েশ্চেনকে আবার রিপিট মারছি। কেন রিপিট করছি না, সেটা সম্পূর্ণ ছোট্ট করে আমরা কিন্তু আলোচনা করছি। ওকে আমি অনেক বড় করে দিয়ে দিয়েছিলাম। তো সেখানে একটু তোমাদের বুঝতে অসুবিধা হবে। তার জন্য তোমাদের কিন্তু এটা ছোট্ট করে বলছি। কি? না, যে মতবাদ অনুসারে সদ্বস্তু একই বিশিষ্ট, কোনো বিরুদ্ধ ধর্ম তাকে থাকতে পারে না, সেই মতবাদকে বলা হয় একান্তবাদ। অর্থাৎ তার একান্ত জিনিসকে স্বীকার করছে, তার বিরুদ্ধে আর অন্য কোনো বস্তু থাকতে পারে না। নেক্সট, অনেকান্তবাদ। যে মতবাদ অনুসারে সদ্বস্তুর অসংখ্য ধর্ম বিশিষ্ট, তাই নয়, তাদের পরস্পর বিরোধ ধর্ম থাকতে পারে, সেই মতবাদকে বলছে অনেকান্তবাদ। দেখো, এখানে খুব ভালো করে বলেছে। একটা আগে আমরা জানলাম যে একটি মাত্র ধর্মকে স্বীকৃতি দিচ্ছেন, সেটা হলো একান্তবাদটা। কিন্তু এখানে একাধিক অসংখ্য ধর্ম বিশিষ্ট এবং তাদের পরস্পর কোনো বিরোধ ধর্ম নেই, থাকতে পারে, সেই মতবাদকে একত্রে বলা হচ্ছে অনেকান্তবাদ। জৈনরাই একমাত্র অনেকান্তবাদী দার্শনিক। জৈন দার্শনিকেরাই হলেন কিন্তু অনেকান্তবাদী দার্শনিক। নেক্সট কোশ্চেন, জৈনরা বস্তুর ধর্মগুলিকে কয় ভাগে ভাগ করেছেন? জৈনরা বস্তুর ধর্মগুলিকে সাধারণত দুই ভাগে ভাগ করেছেন। সেটা কি কি? এক হলো সদত্তক ধর্ম, আর একটি হলো নঙ্গোত্তক ধর্ম। নেক্সট কোশ্চেন, জৈনরা সদত্তক ধর্ম বলতে কি বুঝেছেন? যে ধর্ম বস্তুর নিজস্ব ধর্ম এবং যে ধর্মের জন্য কোনো বস্তুকে একটি শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়, সেই ধর্মকে বলা হয় সদাত্তক ধর্ম। ধরো যেমন রামের শিক্ষা দীক্ষা ইত্যাদি হলো সত্য ধর্ম, সদত্তক বচনের মাধ্যমে এগুলি প্রকাশিত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, জৈনরা নঙ্গোত্তক ধর্ম বলতে কি বুঝিয়েছেন? যে ধর্মের বস্তু নিজস্ব ধর্ম নয়, যে বস্তুর নিজস্ব ধর্ম নয়, আমরা সদত্ত ধর্ম জানলাম যে সেটি হলো কিন্তু বস্তুর নিজস্ব ধর্ম, আর নঙ্গোত্ত ধর্ম কখনোই বস্তুর নিজস্ব ধর্ম নয়, এবং যে ধর্মের জন্য বস্তুটি অন্য বস্তু থেকে পৃথক, সেই ধর্মকেই বলা হয় নঙ্গোত্তক ধর্ম। অর্থাৎ একটি বস্তু থেকে আরেকটি বস্তু থেকে এই বস্তুটি পৃথক হয়েছে, সেটাকে নঙ্গোত্তক ধর্ম বলে আমরা জানছি। তাছাড়া এই নঙ্গোত্তক ধর্ম অনেক ও অসংখ্য নঙ্গোত্তক বচনের মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে। নঙ্গোত্তক ধর্ম একাধিক রয়েছে, অসংখ্য রয়েছে, এবং একাধিক বচন থেকে সেগুলি কিন্তু কি হচ্ছে? প্রকাশিত হচ্ছে। নেক্সট আমরা জানবো সাতবাদ বলতে কি বোঝো। জৈনদের এই লৌকিক বিষয় মতবাদকেই আমরা সাতবাদ বলতে পারি। নেক্সট কোশ্চেন, জৈন মতে সৎ শব্দটির অর্থ কী? সৎ শব্দটির অর্থ কী? আচ্ছা, জৈন মতে সৎ শব্দটির অর্থ হতে পারে আপেক্ষিক। জৈনরা লৌকিক জ্ঞানকে আপেক্ষিক বোঝাতে প্রতিনয়ের পূর্বে সাত শব্দটি ব্যবহার করেছেন। আমরা আগে কোশ্চেন আলোচনা করেছি যে সাতবাদ বা সৎ শব্দটি কী, তখন সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা আবার পাচ্ছি। নেক্সট কোশ্চেন, জৈন মতে জ্ঞানকে কয় ভাগে ভাগ করেছেন ও কী কী? জ্ঞানকে সাধারণত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সেটা হলো লৌকিক জ্ঞান, আর একটি হলো কেবল জ্ঞান। নেক্সট কোশ্চেন, সপ্তভঙ্গি নয় বলতে তোমরা কি বোঝো? আচ্ছা, সপ্তভঙ্গি নয় কাকে বলা হয়? এটাকে আমরা একটু ভাঙি। কি বলছি দেখো, সপ্ত অর্থাৎ সপ্তকে আমরা সত্য বলে, সপ্ত কথার অর্থ হলো সত্য, আর ভঙ্গি কথার অর্থ হলো প্রকার বা নয়। তাহলে আমরা কি বলতে পারছি? সপ্তভঙ্গি নয়
যুক্ত করতে পারছি তো? অর্থাৎ সত্য প্রকার নয় যাকে বলা হয়। জৈন মতে শক্ত ভঙ্গি নয় 7 প্রকার বচনের মাধ্যমে প্রকাশিত হয় বলে জৈনদের মতবাদী নাম হলো কিন্তু সপ্তভঙ্গি নয়, অর্থাৎ 7টি ভঙ্গি থাকবে এর মধ্যে, অর্থাৎ 7টা আছে বলে 7টি ভঙ্গি আছে বলে সেটাকে একত্রে আমরা বলছি সপ্তভঙ্গি নয়। নেক্সট কোশ্চেন, জৈন মতে পঞ্চ অনুব্রতগুলি কি কি? আচ্ছা, এখানে অনুব্রত বলেছে। পঞ্চ অনুব্রত কোনগুলো? না অহিংসা, সত্য, আস্তেয়, ব্রহ্মচর্য আর অপরিগ্রহ, এইগুলিকে একত্রে আমরা বলে থাকি অনুব্রত। বা আমরা মহাব্রত যখন পালন করি সেই মহাব্রতগুলির ক্ষেত্রেও আমরা কিন্তু পাঁচটি অর্থাৎ সহিংসা, সত্য, আস্তেয়, ব্রহ্মচর্য আর এই অপরিগ্রহ, এই 5টি অনুনীতি বা 5টি এই যে মহা অনুনীতিগুলিকে যখন আমরা গঠন করতে পারবো তখনই আমরা মহাব্রত একমাত্র পালন করতে পারবো। ক্লিয়ার? সেটাকে আমরা কিন্তু এই 5টিকে অনুব্রত বলতে পারি। নেক্সট কোশ্চেন, সম্যক দর্শন বলতে কি বোঝো? আচ্ছা, সম্যক দর্শন বলতে কি বোঝো আমরা দেখে নিই। তীর্থাঙ্করদের উপদেশকে শ্রদ্ধা ভক্তি সহকারে বিশ্বাস করাকেই বলা হয় জৈন দর্শনের সম্যক দর্শন। যে সমস্ত তীর্থাঙ্কররা আমাদের উপদেশ দেবেন, যে সর্বদা সেই উপদেশগুলোকে যখন আমরা শ্রদ্ধা ও ভক্তির মনোযোগ সহকারে সেগুলোকে বিশ্বাস করব, তখনই সেটাকে বলা হবে জৈন দর্শনে সম্যক দর্শন। ক্লিয়ার? নেক্সট বলছে জৈন দর্শনের সম্যক চরিত্র বলতে কি বোঝো? আচ্ছা, চরিত্র সম্বন্ধে আমাকে জানতে চেয়েছে। মুখ্য লাভের জন্য, অর্থাৎ মুখ্য বলা হয়েছে এখানে মোক্ষ হবে, মোক্ষ, আমি স্পেলিং মিস্টেক হয়ে গেছে, মুখ্যটা মোক্ষ লাভের জন্য তীর্থাঙ্করদের নির্দেশিকা জীবন পরিচালিত করা ও কর্ম করাকে জৈন দর্শনের সম্যক চরিত্র বলা হয়েছে। আচ্ছা, আমরা প্রত্যেকের মধ্যে একটা নির্দিষ্ট চরিত্র রয়েছে, চরিত্র মানেই হলো কিন্তু একটা ক্যারেক্টার। ওকে, সো আমি কিভাবে মোক্ষ লাভ করতে পারবো বা আমি কিভাবে আমার কর্মটাকে পরিচালনা করতে পারবো, তো এই মোক্ষ লাভ এবং কর্মকে ঠিকভাবে পরিচালনা করার জন্য আমার চরিত্রটাকে সঠিক রাখতে হবে। ওকে, সেই চরিত্রটাকে যে আমি সঠিক রাখলাম বা চরিত্রটাকে আমি ঠিক রাখলাম, সেটাকে এখানে বলা হয়েছে জৈন মতে সম্যক চরিত্র। নেক্সট বলা হয়েছে জৈন মতে এই অহিংসা মহাব্রত কি? আচ্ছা, দ্রোহিক, বাচনিক আর মানসিক, এই 3 প্রকার হিংসা থেকে সম্পূর্ণ বিরত থাকাকেই বলা হয়েছে অহিংসা মহাব্রত। আমরা হিংসা বলছে যে আমরা জানি যে সর্বদা হিংসা মুক্ত থাকো, এখানে বলছে যে দ্রোহিক, বাচনিক আর মানসিক, এই 3 প্রকার যখন হিংসা থেকে তুমি সম্পূর্ণ বিরত থাকবে, তুমি একমাত্র কিন্তু অহিংসা মহাব্রত পালন করতে পারবে। মনের মধ্যে কোনো হিংসা রাখো না, অহিংসা যুক্ত রাখো। কাউকে হিংসা করা যাবে না, কাউকে কথা বলা যাবে না, কাউকে আঘাত করা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, সেগুলি অহিংসা। নেক্সট কোশ্চেন তোমাদের, সেটা হলো জৈন মতে অহিংসা মহাব্রত কি, একটা আলোচনা করলাম। নেক্সট, জৈন মতে সত্য মহাব্রত বলতে কি বোঝো? সত্য মহাব্রত, আচ্ছা, নিঃশর্তভাবে ব্যতিক্রমহীনভাবে সম্পূর্ণরূপে মিথ্যা পরিহার করে সত্য কখনো ও প্রিয় বাক্যের ব্যবহার করাকেই বলা হয়েছে জৈন মতে সত্য মহাব্রত। আচ্ছা, এখানে বলা হচ্ছে সত্য মহাব্রত, সর্বদাই মিথ্যা কথা না বলা, সর্বদাই সৎভাবে জীবনযাপন করা। আমাদের এখানে বলা হয়েছে নিঃস্বার্থভাবে আর ব্যতিক্রমহীনভাবে, যখন আমি সম্পূর্ণরূপে মিথ্যাকে পরিহার করব, মিথ্যাকে গ্রহণ করব না, সর্বদাই আমি সৎ বাক্য বা আমি সৎ কথা বলবো, সর্বদাই আমি সৎভাবে চলবো, সেটাকেই বলা হয়েছে সত্য মহাব্রত। বুঝতে পারলে? অর্থাৎ আমি একটু আগেই বললাম যে অহিংসা, সত্য, আস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এই 5 প্রকার, সেই 5 প্রকারকে টোটালি ভাগ করছে এখানে। ক্লিয়ার? নেক্সট বলা হয়েছে আস্তেয়, তাহলে অহিংসা, সত্য, আস্তেয়, মহাব্রত। হ্যাঁ, তাহলে অহিংসা, সত্য, আস্তেয়, ব্রহ্মচর্য। তো এখানে এটাকে বলছে আস্তেয় মহাব্রত কি। আচ্ছা, আস্তেয় সম্বন্ধে আমাদের দেখে নেওয়া যাক যে অ্যাকচুয়ালি এই আস্তেয় বলতে কি বলছে। দেখো, নিঃস্বার্থভাবে ও ব্যতিক্রমহীনভাবে ছলে বলে কৌশলে অপরের সম্পদ এখানে বহন লেখা আছে, গ্রহণ করাকেই বলা হয়েছে আস্তেয় মহাব্রত। এখানে আস্তেয় মহাব্রত। আচ্ছা,
কি বলতে বোঝানো হয়েছে যে নিঃস্বার্থভাবে এবং ব্যতিক্রমহীনভাবে যখন আমরা অপরের, ধরো ছলে বলে কৌশলে, আমরা জানি না বলি যে ছলে বলে কৌশলে অপরের সম্পদকে কখনো গ্রহণ করবে না, অর্থাৎ তুমি জানো যে সেটা আমার নয়, সেটা জেনেও আমি অপরের সম্পদকে আমি গ্রহণ করে নিলাম, সেটা সর্বদাই বিরত। বা আমি জানি যে রাস্তার মধ্যে কিছু পড়ে আছে, সেটাকে আমি জানি যে কার বটে, বা আমি জানি যে এটা ওর বটে, কিন্তু রাস্তার মধ্যে পড়ে আছে, আমি তাকে বললাম না, সেই জিনিসটাকে আমি গ্রহণ করে নিলাম, সেটাও একটি খারাপ জিনিস। তাই বলছে এখানে যে আমি জানি যদি কাউর বটে সেই জিনিসটা, আমি জানি যে কাউর জিনিসটা বটে, তো সেই জিনিসটা আমি কখনো গ্রহণ করবো না। হ্যাঁ, যদি আমি জানি না যে জিনিসটা কাউর ওর বটে বা ওর নয়, জিনিসটা রাস্তার মধ্যে পড়ে আছে, আমি জিনিসটা জানি না যে ওর বটে, তখন তুমি সেটা গ্রহণ করতে পারো, কিন্তু তুমি কখনো ছলে বলে কৌশলে তুমি অপরের সম্পদ তুমি গ্রহণ করতে পারবে না। দ্যাটস মিন, তাহলে এই আস্তে বলতে আমরা কি বুঝতে পারলাম না, ব্যতিক্রমহীন ও নিঃস্বার্থভাবে ছলে বলে কৌশলে অপরের সম্পদ যখন আমরা গ্রহণ করব, তাকেই বলছে আস্তেয় মহাব্রত। তাহলে টোটাল আমরা 35 কোশ্চেন আজকে কিন্তু আমরা আলোচনা করলাম। এই প্রত্যেকটি কোশ্চেন কিন্তু জৈন দর্শন থেকে। সো তোমরা ফার্স্ট সেমিস্টারে জৈন দর্শন থেকে, মানে অর্থাৎ ভারতীয় দর্শন থেকে, তোমরা এই জৈন দর্শন থেকে তোমাদের এই কয়েকটি কোশ্চেন অর্থাৎ 35 কোশ্চেন তোমরা যদি ভালো করে মনোযোগ দিয়ে পড়ো বা দেখে রাখো, তাহলে তোমাদের জৈন দর্শন থেকে তেমনভাবে তোমাদের আর কোনো রকম কিন্তু ডাউট থাকবে না। এর আগে আমরা দুটো ভিডিও আগে একটা ভিডিও আলোচনা করে দিয়েছি, চারবাক দর্শন আর জৈন দর্শন আলোচনা করলাম। এরপরে তোমাদের যে সিলেবাস থাকবে সেই ভিডিওটি কিন্তু তোমাদের আপলোড করব। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও। এবং তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে সকলেরই প্রায় তোমাদের ফিলোসফি কোশ্চেন তোমরা এই ভিডিওতে বা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। সো সকলেই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ফিলোসফি যে কোনো কোশ্চেন তোমাদের যদি দরকার হয় আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে কিন্তু সাহায্য করব। তাহলে আজকে এইটুকুই, আবার নেক্সট ভিডিওতে